হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু গেম প্ল্যান এফসি। তো মোহনবাগান সুপার জায়েন্ট আইএসএল 2024-25-এর লিগ শিল্ড জয়ের আরও অনেকটা কাছাকাছি পৌঁছে গেল গতকাল, অর্থাৎ 15ই ফেব্রুয়ারি শনিবার সন্ধ্যে 7:30 থেকে কোচির জওয়াহরলাল নেহরু স্টেডিয়ামে আইএসএল 2024-25-এর একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ম্যাচ ছিল কেবিএফসি ভার্সেস এমবিএসজি ম্যাচ, অর্থাৎ কেরালা ব্লাস্টার্স এফসি ভার্সেস মোহনবাগান সুপার জায়েন্ট ম্যাচ। সেই ম্যাচে মোহনবাগান কিন্তু 3-0 গোলে হারিয়ে দিয়েছে কেরালা ব্লাস্টার্স এফসিকে এবং 3 গোলে ম্যাচটা মোহনবাগান জিতেছে, 3 পয়েন্ট পেয়েছে এবং সেই 3 পয়েন্ট পাওয়ার ফলে এই মুহূর্তে মোহনবাগান সুপার জায়েন্ট বলাই যায় যে এবারের আইএসএলের লিগ শিল্ড জয়ের অনেকটা কাছাকাছি কিন্তু পৌঁছে গেছে। তো গতকালকের সেই কেবিএফসি ভার্সেস এমবিএসজি যে ম্যাচ হয়েছিল সেই ম্যাচ নিয়ে এই ভিডিওতে কিছু কথা বলবো। সেই ম্যাচের একটা ম্যাচ রিভিউ আমার নিজের মতো করে এই ভিডিওতে করার চেষ্টা করব। গতকালকে সেই ম্যাচে দুটো দলের খেলা, অর্থাৎ কেরালা ব্লাস্টার্স এফসি এবং মোহনবাগান সুপার জায়েন্ট, এই দুটো দলের খেলা আমার কেমন লাগলো সেই নিয়ে কথা বলবো। তো ভিডিওটা বেশ ইন্টারেস্টিং একটা ভিডিও হতে চলেছে। এই ভিডিওটার কোনো পার্ট স্কিপ না করে এই ভিডিওটার একেবারে শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। তো গতকাল অর্থাৎ 15ই ফেব্রুয়ারি কেবিএফসি ভার্সেস এমবিএসজি ম্যাচ ছিল, কেরালার হোম ম্যাচ ছিল এবং আইএসএল 2024-25-এ এই দুটো দল যখন আগে মুখোমুখি হয়েছিল একে অপরের এগেনস্টে, যে ম্যাচটা হয়েছিল কলকাতার বিবেকানন্দ যুব ভারতীয় ক্রীড়াঙ্গনে, সেটা একটা থ্রিলিং ম্যাচ হয়েছিল, একটা থ্রিলার হয়েছিল বলা যায়। সেই ম্যাচটা মোহনবাগান 3-2 গোলে জিতেছিল কেরালা ব্লাস্টার্স এফসির এগেনস্টে এবং গতকালকের ম্যাচটা যে অ্যাটমসফিয়ারে খেলা হচ্ছিল, সবসময় যখন কেরালা ব্লাস্টার্স এফসি হোম ম্যাচ খেলে কোচির ওই জওয়াহরলাল নেহরু স্টেডিয়ামে যে অ্যাটমসফিয়ারটা থাকে সেটা কিন্তু দুর্দান্ত থাকে। তো সেই অ্যাটমসফিয়ারের মধ্যে কেরালা ব্লাস্টার্স এফসি এবং মোহনবাগান সুপার জায়েন্ট একে অপরের এগেনস্টে খেলতে নেমেছিল এবং এই দুটো দল যখনই একে অপরের মুখোমুখি হয়, লাস্ট কয়েক বছর ধরে কিন্তু একটা দারুণ রাইভেলরি তৈরি হয়েছে এই ম্যাচটাকে ঘিরে এই দুটো দলের মধ্যে। তো একটা দুর্দান্ত অ্যাটমসফিয়ার ছিল। তো ম্যাচটার শুরু থেকে কেবিএফসি যখন একের পর এক অ্যাটাক তুলে আনছিল, তখন কিন্তু ওই কোচির জওয়াহরলাল নেহরু স্টেডিয়ামে কিন্তু আলাদা রকমের একটা ভাইব ছিল, একটা আলাদা রকমের উত্তেজনা ছিল, কারণ কেবিএফসির প্রচুর ফ্যান কিন্তু গতকালকের ওই ম্যাচটায় গ্যালারিতে উপস্থিত ছিল। তো ম্যাচটা নিয়ে পরে কথা বলছি, আগে কথা বলি যে গতকালকের এই ম্যাচটায় দুটো দলের স্টার্টিং 11 কেমন ছিল। দেখো, তো প্রথমে যদি কেবিএফসি স্টার্টিং 11-এর কথা বলি, সেখানে কিন্তু সচিন সুরেশ ছিলেন গোলকিপার হিসাবে, ডিফেন্সে ছিলেন হর্মিপাম রুইভা, ড্রিনসিচ, সন্দীপ সিং, নাওচা সিং। মাঝমাঠে 4-4-2 এরকম একটা ফরমেশন নিয়ে কেবিএফসি মোটামুটি মাঠে নেমেছিল। মাঝমাঠে ছিলেন অ্যাড্রিয়ান লুনা, দানিশ ফারুক ভাট। দুটো মিডফিল্ডার, মানে দুটো সাইডের মিডফিল্ডার, লেফট মিডফিল্ডার, রাইট মিডফিল্ডার, এই দুটো জায়গাতে আই থিঙ্ক রাইট মিডফিল্ডার হিসাবে খেলছিলেন করু সিং এবং লেফট মিডফিল্ডার হিসাবে ওই রেন্থলেই বলে একটা প্লেয়ার খেলছিল এবং দুজন স্ট্রাইকার ছিলেন পেপড়া এবং হিমেনেজ। এখানে একটা কথা বলার রয়েছে, এই ম্যাচটার যে ম্যাচ প্রিভিউয়ের ভিডিও আমি করেছিলাম সেখানে আমি বলেছিলাম হয়তো কেবিএফসির হয়ে স্টার্টিং 11-এ নোয়া থাকতে পারেন। আমি সেই ভিডিওটা যখন রেকর্ড করেছিলাম তখন কিন্তু আমি জানতাম না, আমার কাছে সেরকম কোনো ইনফরমেশন ছিল না যে নোয়ার কিন্তু ইনজুরি হয়েছে, মানে চোট লেগেছে। আমি যতদূর জানলাম যে প্র্যাকটিসে, কেবিএফসি ট্রেনিংয়ে প্র্যাকটিসে নাকি ইনজিওর্ড হয়েছেন নোয়া। দ্যাটস ওয়াই কিন্তু গতকালকের ম্যাচটার জন্য নোয়া অ্যাভেলেবেল ছিলেন না এবং শুধুমাত্র গতকালকের ম্যাচটা নয়, আরও একটা বা দুটো ম্যাচ হয়তো নোয়া অ্যাভেলেবেল নাও থাকতে পারেন, তার বেশিও হতে পারে ম্যাচের সংখ্যাটা। মোট কথা, আমি যখন ম্যাচ প্রিভিউয়ের ভিডিওটা করেছিলাম এই ম্যাচের, তখন কিন্তু আমার কাছে এই ইনফরমেশান ছিল না যে নোয়া খেলবেন না। দ্যাটস ওয়াই আমি সেই ম্যাচ প্রিভিউয়ের ভিডিওতে নোয়ার কথা বলেছিলাম যে নোয়া হয়তো খেলতে পারেন, বাট গতকালকের ম্যাচে কিন্তু ইনজুরির কারণে নোয়া খেলতে পারেননি। তো এইরকম কিছুটা ছিল কেবিএফসির স্টার্টিং 11। অপরদিকে মোহনবাগান স্টার্টিং 11-এর কথা যদি বলি, এই ম্যাচটারই ম্যাচ প্রিভিউ ভিডিওতে আমি যেরকম প্রবাবল স্টার্টিং 11 বলেছিলাম মোহনবাগান সুপার জায়েন্টের হতে পারে, সেরকমটাই প্রায় হয়েছে। 4 জন যে ফরেনার ছিল মোহনবাগানের স্টার্টিং 11-এ, তারা ছিলেন টম অলরেড রড্রিগেজ, অ্যালবার্টো রড্রিগেজ, জেসন কামিংস এবং জেমি ম্যাকলারেন। এছাড়াও রাইট ব্যাক পজিশনে কিন্তু দীপেন্দু বিশ্বাস খেলছিলেন, আশিস রায়ের কিন্তু চোট রয়েছে, দ্যাটস ওয়াই কিন্তু আশিস রায় খেলেননি। তো ম্যাচটা শুরু হয় ফার্স্ট হাফের প্রথম দিক থেকেই কেরালা ব্লাস্টার্স এফসি তেড়ে ফুড়ে আক্রমণ করতে শুরু করে এবং
একটা সময় মনে হচ্ছিল যে কেবিএফসি যে কোনো মুহূর্তে গোল পেয়ে যেতে পারে, এবং মোহনবাগানের গোটা দলটা যেন দাঁড়িয়ে গিয়েছিল। মিস পাস, ঠিক আছে, প্রচুর ব্যাক পাস করছে, এবং ব্যাক পাসগুলোও যেন মনে হচ্ছে ঠিক কনফিডেন্সের সাথে তারা করছে না, যে কোনো মুহূর্তে যেন মনে হচ্ছে গোল খেয়ে যেতে পারে। ঠিক আছে, বেশ কয়েকটা সুযোগও কেবিএফসি তৈরি করে ফেলেছিল, কয়েকটা ক্ষেত্রে শুভাশিস বোস অনবদ্য কিছু কিন্তু ডিফেন্স করে বল বাঁচান, নালে কিন্তু সেখানেই গোল হয়ে যেতে পারতো। কিছু ভালো ইন্টারসেপ্ট করেন শুভাশিস বোস, দুর্দান্ত খেলেছেন শুভাশিস বোস। এবং শুধুমাত্র গতকালকের ম্যাচটাই নয়, এবারের আইএসএলে আর কি, শুভাশিস বোস কিন্তু দুর্দান্ত খেলছেন, আউটস্ট্যান্ডিং পারফরমেন্স করেছেন এখন শুভাশিস বোস এখনও পর্যন্ত এবারের আইএসএলে। অপরদিকে একটা দুর্দান্ত গোল ওখানে সেভ করেন, ওটা গোলই হয়ে যেত, বিশাল কাইত দুর্দান্ত দক্ষতায় কিন্তু বলটা বাঁচান, সেভ করেন বিশাল কাইত। তো ওখানে কিন্তু ইজিলি কেবিএফসি 1 গোল বা 2 গোলে কিন্তু এগিয়ে যেতে পারতো প্রথম 20-25 মিনিটের মধ্যেই। বাট খেললো কেবিএফসি, প্রথম দিকে দুর্দান্তভাবে খেললো কেবিএফসি, কিন্তু গোল প্রথম কে পেল? গোল প্রথম কিন্তু পেল মোহনবাগান সুপার জায়েন্ট 28 মিনিটের মাথায়। পুরো খেলার বিপরীতে, যেরকম একটা রান চলছিল কেবিএফসির দুর্দান্ত, তার বিপরীতে গিয়ে কিন্তু মোহনবাগান গোলটা পেয়ে যায়, এবং লিস্টন কোলাসো একটা দুর্দান্তভাবে বল নিয়ে যান একক দক্ষতায়, সেই বলটা কিন্তু তিনি দেন ম্যাকলারেনকে, জেমি ম্যাকলারেনকে। এবং জেমি ম্যাকলারেনের ফার্স্ট টাচটা খুব একটা ভালো ছিল না, বাট ওখান থেকে যে ফিনিশটা করেন, দুর্দান্ত একটা ফিনিশ। অন্য কোনো সাধারণ মানের স্ট্রাইকার যদি হতো তাহলে হয়তো ওই জায়গায় হয়তো সেই স্ট্রাইকারটা গোলকিপারের গায়ে বল মেরে দিত, বাট ম্যাকলারেন একেবারে রুফে, নেটের যে রুফে সেইখানে কিন্তু বলটা মারেন, এবং 1-0 গোলে এগিয়ে যায় মোহনবাগান সুপার জায়েন্ট। ওই একটা গোল হওয়ার পরে কিন্তু মোহনবাগান আস্তে আস্তে খেলায় ফিরতে থাকে। তাও আমি বলবো না যে মোহনবাগান গতকালকের ম্যাচটা খুব বেশি কন্ট্রোল করেছে, সেরকম কিন্তু বলা যাবে না। তার একটা জিনিস দেখো, একটা দল 3-0 গোলে জয় পেয়েছে, কিন্তু খেলাটা খুব একটা ভালোভাবে কন্ট্রোল করতে পারেনি, পুরো ম্যাচটা কন্ট্রোল করে গেছে কেবিএফসি, কিন্তু তাও দলটা অন্য একটা দল 3-0 গোলে জয় পেয়েছে। তার এখান থেকে বোঝা যাচ্ছে যে মোহনবাগান সুপার জায়েন্টের এই টিমটায় কতটা ডেপথ রয়েছে। ঠিক আছে, তারা যদি খুব একটা ভালো ফুটবল নাও খেলে, তাদের দলে এমন কিছু কিছু প্লেয়ার রয়েছে, এমন কিছু কিছু প্লেয়ার প্রত্যেকটা পজিশনে রয়েছে, যারা কিন্তু তাদের একক দক্ষতায়, একক নৈপুণ্যে ম্যাচ কিন্তু বার করে নিয়ে যেতে পারেন, ম্যাচ কিন্তু জিতে যেতে পারেন, ম্যাচের রং বদলে দিতে পারেন, এবং সেটাই কিন্তু গতকালকের ম্যাচে আমরা দেখলাম। তো যাই হোক, জেমি ম্যাকলারেন ওখানে 1-0 গোলে এগিয়ে দেন মোহনবাগান সুপার জায়েন্টকে প্রায় 28 মিনিটের মাথায়। তারপরে আবারও গোল করেন জেমি ম্যাকলারেন, এবং এরপর কিন্তু অ্যাসিস্ট করেন জেসন কামিংস। সেকেন্ড গোল করেন গতকালকের ম্যাচে জেমি ম্যাকলারেন, এবং সেকেন্ড গোল হয় মোহনবাগানেরও। যেখান থেকে গোলটা হয়েছে ওটা কিন্তু দেখে মনে হয়নি কখনো যে গোল হবে। জেসন কামিংস একটা বল বাড়ান, মাথার উপর দিয়ে ম্যাকলারেনের বলটা যাচ্ছিল, এবং যেভাবে তিনি পাটা লাগালেন, দুর্দান্ত একটা গোল, অসাধারণ ফিনিশিং, এবং দুর্দান্ত কিন্তু গোলটা হয়েছে, মানতেই হবে। জেমি ম্যাকলারেন নিজের জাত চেনাচ্ছেন, কেন যে তিনি এত বড় মাপের একজন স্ট্রাইকার, কেন তাকে এত হাইলি রেট করা হয়, সেটা কিন্তু আমরা লাস্ট কয়েকটা ম্যাচে দুর্দান্তভাবে বুঝতে পারছি। যে ফিনিশিংটা করেছেন, অসাধারণ একটা ফিনিশিং, এবং 40 মিনিটের মাথায় জেমি ম্যাকলারেন কিন্তু তার দ্বিতীয় গোল করেন, এবং মোহনবাগানও কিন্তু 2-0 গোলে এগিয়ে যায়। ফার্স্ট হাফ শেষ হয় 2-0 গোলে ইন ফেভার অফ মোহনবাগান সুপার জায়েন্ট। সেকেন্ড হাফের খেলা শুরু হয়, এবং সেকেন্ড হাফেও কিন্তু কেরালা ব্লাস্টার্স এফসি কামব্যাক করার চেষ্টা করে, কিন্তু ওই আর কি, মোহনবাগানের ডিফেন্স কিন্তু যথেষ্ট সলিড ছিল, এবং খুব ভালো ডিফেন্ডিং কিন্তু মোহনবাগান সুপার জায়েন্ট করেছে, এটা বলতেই হবে। অ্যালবার্টো রড্রিগেজও খুব ভালো ডিফেন্স করেছেন, টম অলড্রেড, দীপেন্দু বিশ্বাস, শুভাশিস বোস তো আউটস্ট্যান্ডিং, তো সবাই মিলে দুর্দান্ত ডিফেন্স করেছে মোহনবাগানের হয়ে। 66 মিনিটের মাথায় মোহনবাগান আরও একটা গোল পেয়ে যায়, যেখানে দুর্দান্ত একটা গোল করেন অ্যালবার্টো রড্রিগেজ, এবং এই অ্যালবার্টো রড্রিগেজ আদৌ ডিফেন্ডার নাকি স্ট্রাইকার এটাই বোঝা মুশকিল হয়ে গেছে, কারণ এবারের আইএসএলে কিন্তু বেশ কয়েকটা গোল হয়ে গেল অ্যালবার্টো রড্রিগেজের। ডিফেন্সে যেমন তিনি সলিডিটি প্রদান করছেন, তেমনই কিন্তু গোলও করছেন, এবং তিনি যেরকমভাবে পায়ে গোল করতে সক্ষম, হেড দিয়েও কিন্তু ভালো গোল করতে সক্ষম। কালকের যে গোলটা তিনি পায়ে করলেন, দুর্দান্ত একটা ফিনিশিং, একটা প্রপার স্ট্রাইকারের মতো ফিনিশিং। যদিও আমার মনে হলো যে কেবিএফসির কোনো একটা প্লেয়ারের পায়ে হয়তো বলটা হালকা ডিফ্লেক্ট হয়েছিল, আমার মনে হয়েছে। তোমাদের কি মনে হয়েছে ডেফিনেটলি ভিডিওটার কমেন্ট বক্সে জানিও। বাট দুর্দান্ত একটা ফিনিশিং কিন্তু ওখানে ছিল অ্যালবার্টো রড্রিগেজের। মোহনবাগান এগিয়ে যায় 3-0 গোলে
66 মিনিটের মাথায় আলবার্টো রড্রিগেজ গোল করেন। এরপর এই ম্যাচে আর কোনো গোল হয়নি। দুটো দলই কিন্তু কয়েকটা আরও সুযোগ পেয়েছিল গোল করার, বাট আর কোনো দলই গোল করতে পারেনি এবং 3-0 গোলে ম্যাচটা জিতে যায় মোহনবাগান সুপার জায়েন্ট কেবিএফসির এগেনস্টে। তো এই ম্যাচটা জয়ের ফলে মোহনবাগানের পয়েন্ট সংখ্যা পৌঁছলো 49, 21 ম্যাচ খেলে। তো গোয়া তাদের যে ম্যাচগুলো বাকি রয়েছে, এখনও মেবি গোয়ার 4খানা ম্যাচ বাকি রয়েছে এবং সেই 4টে ম্যাচ যদি এফসি গোয়া জিততে পারে তাহলে কিন্তু তারা সর্বাধিক, যদি 4টে ম্যাচই জেতে, সর্বাধিক কিন্তু 51 পয়েন্ট অবধি পৌঁছবে যদি 4টেই জেতে। তো যদি ধরে নেওয়া হয় যে এফসি গোয়া 4টে ম্যাচই জিতবে তাহলে 51 পয়েন্ট অবধি সর্বাধিক তারা পৌঁছতে পারবে। তো মোহনবাগানের পয়েন্ট এখন 49, তো মোহনবাগানের এখনও 3টে ম্যাচ বাকি রয়েছে। সো সেই 3টে ম্যাচ থেকে যদি মোহনবাগান আর 3 পয়েন্ট পায়, মানে 52 পয়েন্ট অবধি রিচ করতে পারে, তাহলে কিন্তু মোহনবাগান প্রত্যেকটা দলের ধরাছোঁয়ার বাইরে চলে যাবে, এফসি গোয়ারও কিন্তু ধরাছোঁয়ার বাইরে চলে যাবে এবং এবারের লিগ শিল্ডটা জিতে যাবে। অবশ্য মোহনবাগান সুপার জায়েন্ট তারও আগে লিগ শিল্ড জিতে যেতে পারে যদি এফসি গোয়া নিজেদের ম্যাচগুলোয় পয়েন্ট লস করে। অপরদিকে কেরালা ব্লাস্টার্স এফসি, তাদের জন্য কিন্তু ব্যাপারটা একটু টাফ হয়ে গেল। তারা কিন্তু এবারে আইএসএল এর পয়েন্টস টেবিলের টপ 6-এ থাকার একটা চেষ্টা করছিল, কিন্তু গতকালকের এই হারটার ফলে আরও কিন্তু একটু ব্যাকফুটে চলে গেল আমি বলবো কেরালা ব্লাস্টার্স এফসি। এই মুহূর্তে কেরালা ব্লাস্টার্স এফসির পয়েন্ট সংখ্যা 24-20 ম্যাচ খেলে। তো দেখা যাক ফাইনালি তারা কি করতে পারে। তো গতকালকের ম্যাচটায় যদি আরও কথা বলি যে দুটো দলের কোন কোন প্লেয়ারের পারফরমেন্স আমার খুব ভালো লেগেছে, কোন কোন ফুটবলার কেমন খেলেছে আমার মতে, তো দেখো প্রথমে যদি কেবিএফসির কথা বলি, কেবিএফসির ডিফেন্স কিন্তু খুব একটা ভালো হয়নি, যার জন্য কিন্তু কেবিএফসি 3খানা গোল কনসিড করেছে, আরও গোল কনসিড করতে পারতো। তো কেবিএফসির ডিফেন্স খুব একটা কিন্তু ভালো হয়নি। আলাদা করে আর প্লেয়ারের নাম বলছি না। মাঝ মাঠে অ্যাড্রিয়ান লুনা প্রচুর চেষ্টা করেছেন, অ্যাড্রিয়ান লুনা প্রচুর খেটেছেন, তার ওয়ার্কলোড দুর্দান্ত ছিল। বাদ বাকি যদি হিমেনেজের কথা বলি, হিমেনেজ কিছু ক্ষেত্রে ভালো চেষ্টা করেছেন গোল করার, বাট তিনিও গোল করতে পারেননি। তো ওভারঅল কেবিএফসি দলটা চেষ্টা করে গেছে, ভালো ফুটবল খেলে গেছে গতকালকের ম্যাচে, কিন্তু গোলটাই যা পায়নি এবং গোলই কিন্তু একটা ম্যাচের শেষ কথা, সেই গোলই কিন্তু কেবিএফসি করতে পারেনি। অপরদিকে মোহনবাগান সুপার জায়েন্ট, তারা গতকালকের ম্যাচটা খুব একটা ভালো খেলতে পারেনি, কিন্তু 3-3খানা গোল করেছে। প্রথমত গোল কনসিড করেনি, ক্লিন শিট রাখতে পেরেছে, অপরদিকে 3খানা গোলও করেছে, মানে অ্যাটাকিংলিও দুর্দান্ত ছিল, ডিফেন্সিভলিও কিন্তু দুর্দান্ত ছিল। মাঝ মাঠে কিন্তু খুব একটা ভালো কালকে খেলা হয়নি মোহনবাগান সুপার জায়েন্টের, গতকালকে কিন্তু মাঝমাঠ খুব একটা ভালো ফাংশন করতে পারেনি। ডিফেন্সে আলবার্টো রড্রিগেজ, টম অলড্রেড দুর্দান্ত খেলেছেন, সুভাশিস বোসকে নিয়ে কোনো কথা হবে না, দুর্দান্ত। দীপেন্দু বিশ্বাস গতকালকের ম্যাচে রাইট ব্যাক পজিশনে স্টার্ট করেছিলেন, প্রথম দিকে কিছুটা নড়বড়ে লাগছিল ঠিকই, বাট দীপেন্দু বিশ্বাস কিন্তু ম্যাচ যত গড়িয়েছে আস্তে আস্তে নিজেকে মানিয়ে নিয়েছেন ওই পজিশনে। মাঝ মাঠে দীপক তাংড়ি, আপুইয়ার কিন্তু গতকালকের গেম খুব একটা ভালো যায়নি, ঠিক আছে, খুব ক্যাজুয়াল লেগেছে। আপুইয়ার খেলা কিন্তু গতকাল আমার খুব একটা ভালো লাগেনি। দীপক তাংড়ি চেষ্টা করেছেন, অনেক ইমপ্রুভ করেছেন দীপক তাংড়ি, এটা মানতেই হবে। জেসন কামিংস লাস্ট কয়েকটা ম্যাচ ধরে তো দুর্দান্ত খেলে যাচ্ছেনই, জেসন কামিংস দুরন্ত ছিলেন। লিস্টন কোলাসো ভালো খেলেছেন, লিস্টন কোলাসো একটা অ্যাসিস্টও করেছেন। জেমি ম্যাকলারেন আবারও জোড়া গোল করলেন। এর আগে যে ম্যাচটা মোহনবাগান খেলেছিল পাঞ্জাব এফসির এগেনস্টে, সেই ম্যাচেও আই থিঙ্ক জেমি ম্যাকলারেন জোড়া গোল করেছিলেন। তো পরপর দুটো ম্যাচে জোড়া গোল করলেন জেমি ম্যাকলারেন। মনবীর সিংকে নিয়ে কিন্তু একটা খারাপ খবর রয়েছে। মনবীর সিং কিন্তু গতকাল চোট পেয়ে মাঠ ছাড়েন। তো মনবীর সিংকে দেখে কিন্তু খুব একটা ভালো লাগলো না, জানি না পরবর্তী ম্যাচগুলোয় মনবীর সিং খেলতে পারবেন কিনা, কবে ফিট হবেন, পুরোপুরি ম্যাচ ফিট কবে হবেন সেদিকে কিন্তু ডেফিনেটলি আমাদের নজর থাকবে। এছাড়াও দুটো দলের পরিবর্তন প্লেয়ার হিসাবে যারা নেমেছিল তারাও কিন্তু ভালো খেলা, নিজের সাধ্যমতো ভালো খেলার চেষ্টা করেছে। মোহনবাগানের যেমন পেট্রাটোস নেমেছিলেন, পেট্রাটোস কিন্তু এবারের আইএসএলে খুব একটা ভালো ফর্মে নেই, তাও চেষ্টা করে যাচ্ছেন ভালো কিছু করার। তো এইভাবে ম্যাচটা শেষ হয়, 3-0 গোলে মোহনবাগান জিতে যায় এবং 49 পয়েন্টে এখন পৌঁছে গেছে মোহনবাগান। দেখা যাক আগামী ম্যাচগুলো মোহনবাগান কেমন ফুটবল খেলে। নেক্সট ম্যাচ মোহনবাগানের রয়েছে ওড়িশা এফসির এগেনস্টে, সেই ম্যাচ যদি মোহনবাগান জিতে যেতে পারে তাহলে কিন্তু 52 পয়েন্টে পৌঁছে যাবে এবং সেই ম্যাচ জেতার পরই কিন্তু তারা এবারের আইএসএলের লিগ শিল্ড দখল করে নিতে পারবে, জিতে যেতে পারবে। আর কিন্তু কোনো দলের রেজাল্টের দিকে কিন্তু তাদের ফোকাস রাখতেই হবে না।
পুরো ভাগ্যটাই কিন্তু তাদের নিজের হাতে রয়েছে। এবারের লিগ শিল্ড জয়ের ভাগ্য কিন্তু তাদের নিজের হাতেই রয়েছে। 3 ম্যাচ থেকে 3 পয়েন্ট পাও, ব্যাস লিগ শিল্ড চ্যাম্পিয়ন হয়ে যাও এবারের। তো এই ভিডিওটা এখানেই শেষ করছি। এই ভিডিওটাতে গতকাল অর্থাৎ 15ই ফেব্রুয়ারি শনিবার সন্ধ্যে 7:30 থেকে কোচির জওয়াহরলাল নেহরু স্টেডিয়ামে আইএসএল 2024-25-এর যে ম্যাচ ছিল, গুরুত্বপূর্ণ ম্যাচ, কেবিএফসি ভার্সেস এমবিএসজি অর্থাৎ কেরালা ব্লাস্টার্স এফসি ভার্সেস মোহনবাগান সুপার জায়েন্ট, সেই ম্যাচ নিয়ে কিছু কথা বললাম। সেই ম্যাচের একটা ম্যাচ রিভিউ আমার নিজের মতো করে এই ভিডিওতে করার চেষ্টা করলাম। সেই ম্যাচে দুটো দলেরই ফুটবল খেলা আমার কেমন লেগেছে, দুটো দলের কোন কোন প্লেয়ারের খেলা আমার ভালো লেগেছে, কোন কোন প্লেয়ারের খেলা কেমন লেগেছে ওভারঅল, সেই সব নিয়ে নিজের ওপিনিয়ন থটস এই ভিডিওতে তোমাদের সামনে শেয়ার করলাম। তোমরা জানিও এই ভিডিওটা কেমন লাগলো। ম্যাচটা মোহনবাগান 3-0 গোলে জিতেছে কেবিএফসির এগেনস্টে। তো এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করো, ভিডিওটাকে শেয়ার করো। তোমাদের কিছু বলার থাকলে ভিডিওটার কমেন্ট বক্সে জানাতে ভুলবে না। এছাড়াও বলবো যারা এই চ্যানেলে নতুন, এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে প্রেস করে অলে ক্লিক করে দিও, যাতে এই চ্যানেলের প্রত্যেকটি নতুন ভিডিওর নোটিফিকেশন তোমরা সঠিক সময় পেয়ে যেতে পারো। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, এখনকার মতো টাটা।